নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না, মন্তব্য হানিফের। জানাবো যত দ্রুত কাবুল ছাড়তে পারি ততই ভালো, মন্তব্য বাইডেনের। থাকছে সিনহাকে গুলি করেন লিয়াকত, বুট দিয়ে গলা চেপে ধরেন প্রদীপ, আদালতে সাক্ষ্য দিলেন শিফাত। রয়েছে কাঠগড়ায় মোবাইলে ওসি প্রদীপের কথা বলার ছবি ভাইরাল। এবং সবশেষে জানাবো সমাজের বিকাশ ঘটাতে গণমাধ্যমের নৈতিকতার চর্চা গুরুত্বপূর্ণ, মন্তব্য তথ্যমন্ত্রীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না, মন্তব্য হানিফের। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ সদর দপ্তর রমনায় শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু সহ 15 আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুবুল আলম হানিফ বলেন, 1975 সালে বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিল। জিয়া তার সকল কাজের মাধ্যমে প্রমাণ রেখে গেছেন তিনি বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন, গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে রাজনীতি করার সুযোগ করে দেন। এর মাধ্যমে প্রমাণ হয় জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড প্রকৌশলী এম হাবিবুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। যত দ্রুত কাবুল ছাড়তে পারে ততই ভালো, মন্তব্য বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী 31 আগস্টের মধ্যে কাবুল থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ করতে যুক্তরাষ্ট্র দ্রুত গতিতে কাজ করছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দীর্ঘায়িত করার পক্ষে মত দিলে বাইডেন তা মানছেন না, খবর বিবিসির। স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন এক বিবৃতিতে বলেন, যত দ্রুত কাবুল থেকে আমাদের সেনাদের সরিয়ে নেওয়া যায় আমাদের জন্য ততই ভালো। বাইডেন আরও বলেন, কাবুল ছাড়তে তালেবানরা আমাদের সাহায্য করছে। তালেবানদের কর্মকাণ্ড দেখে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সম্পর্কে মূল্যায়ন করবে। তিনি আরও বলেন, আমরা কেউ তালেবানদের কথা মেনে নেব না। গত 9 দিনে কাবুল থেকে কমপক্ষে 70,700 জনকে বিমানে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। সিনহাকে গুলি করেন লিয়াকত, বুট দিয়ে গলা চেপে ধরেন প্রদীপ, আদালতে সাক্ষ্য দিলেন শিফাত। চাঞ্চল্যকর মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রত্যক্ষদর্শী হিসাবে মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন শাহেদুল ইসলাম শিফাত। সাক্ষ্যে তিনি ওই দিনের ঘটনার বর্ণনা দেন। আদালতে সাক্ষ্য প্রদানকালে শিফাত বলেন, ওই দিন রাত 9:30টার দিকে বাহারছড়া চেকপোস্টে সিনহার গাড়ি থামান পরিদর্শক লিয়াকত আলী। সিনহা গাড়ি থেকে হাত উঁচু করে নামার সঙ্গে সঙ্গে লিয়াকত গুলি করেন। এতে সিনহা মাটিতে পড়ে গেলেও তিনি দীর্ঘ সময় বেঁচে ছিলেন। পরে আসামি ওসি প্রদীপ এসে প্রথমে সিনহার বুকের বাম পাশে লাথি মারেন, এরপর গলায় বুট জুতা দিয়ে চেপে ধরেন। এতে মেজর সিনহা নিস্তেজ হয়ে পড়েন। এর আগে সকাল 10:30টার দিকে এ মামলায় আদালতের কার্যক্রম শুরু হলে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। মামলার আসামি প্রদীপ কুমার দাস, লিয়াকত আলী ও লিটন মিয়ার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট সৈকত কান্তি দে এবং অ্যাডভোকেট চন্দন দাস বাদীকে বিকেল 5:30টা পর্যন্ত জেরা করেন। এরপর হত্যাকাণ্ডে প্রত্যক্ষদর্শী হিসেবে সিনহার সঙ্গী শহীদুল ইসলাম প্রকাশ শিফাতের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাত 8টা পর্যন্ত তার সাক্ষ্য গ্রহণ চলে। এদিন সকালে আদালতের কার্যক্রম শুরু হলে আসামি লিয়াকত আলীর আইনজীবী বাদী শারমিন ফেরদৌসকে জেরা করতে শুরু করেন। দুপুর 2টা পর্যন্ত চলে। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল দুপুর 2টার পর 1 ঘণ্টার জন্য আদালত বিরতি দেন। বিরতির পর ফের আদালত শুরু করলে লিয়াকত আলীর পক্ষে তার আইনজীবী আবার বাদীকে জেরা শুরু করেন। এরপর বিকেল 5:30টা পর্যন্ত জেরা করেন অপর দুই আসামি ওসি প্রদীপ ও লিটন মিয়ার আইনজীবী। কাঠগড়ায় মোবাইলে ওসি প্রদীপের কথা বলার ছবি ভাইরাল। সেনাবাহিনীর মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার শুনানির সময় কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস। গ্রেফতার ওই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে, তবে তিনি কার সঙ্গে কি বিষয়ে কথা বলেছে তা জানা যায়নি। সোমবার কক্সবাজার জেলার দায়রা জজ আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলার সময় এ ঘটনা ঘটে। প্রদীপের কথা বলার একটা ছবি এর মধ্যেই ভাইরাল হয়েছে। এ ঘটনায় রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
ছবিতে দেখা যাচ্ছে আদালত কক্ষের কাঠগড়ার ভেতরে হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন বরখাস্ত ওসি প্রদীপ। এ সময় কয়েকজন ব্যক্তি আশেপাশে দাঁড়িয়েছিলেন। সূত্রে জানা গেছে ওই সময় দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল প্রদীপকে মোবাইল ফোনটি সরবরাহ করেছিলেন। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, মোবাইল ফোনে একের পর এক কল আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট কথা বলেছেন বরখাস্ত ওসি প্রদীপ। ওই দিন পরনে ছিল কালো পোলো শার্ট। তবে প্রদীপ কার সঙ্গে কি বিষয়ে কথা বলছেন তা জানা যায়নি। এদিকে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন কারাগার থেকে আদালতে পৌঁছলে সাংবাদিকদের ছবি তুলতে দেখে বিরক্তি নিয়ে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস বলেন, আমাকে নতুন করে চেনানোর দরকার নেই। মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী ও চেহারা হাস্যোজ্জ্বল দেখা গেছে। প্রত্যক্ষদর্শী ও কয়েকজন আইনজীবী জানান, সাক্ষ্য গ্রহণের প্রথম দিন বরখাস্ত ওসি প্রদীপ মলিন মুখে আদালতে এলেও পরের দিন খুব আত্মবিশ্বাসী ও হাস্যোজ্জ্বল চেহারায় তাকে দেখা গেছে। মোবাইলে কথা বলার পরেই প্রদীপ আত্মবিশ্বাসী হয়েছেন কিনা এমন প্রশ্ন অনেকের। সমাজের বিকাশ ঘটাতে গণমাধ্যমের নৈতিকতার চর্চা গুরুত্বপূর্ণ মন্তব্য তথ্যমন্ত্রীর। সমাজ ও রাষ্ট্রের বহুমাত্রিক বিকাশে গণমাধ্যমের প্রসারের পাশাপাশি এক্ষেত্রে নৈতিকতার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সাংবাদিকতায় বঙ্গবন্ধু আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র, গণতন্ত্র ও সমাজের বহুমাত্রিক বিকাশের স্বার্থে গণমাধ্যমের প্রসার ও স্বাধীনতা যেমন প্রয়োজন, একই সাথে সাংবাদিকতা এবং গণমাধ্যমের নীতি নৈতিকতা আবশ্যক। তা না হলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হয়। প্রসারের সাথে নীতি নৈতিকতা থাকলেই কেবল গণমাধ্যমের উদ্দেশ্য সফল হবে। টাকার বিনিময়ে নেতা বানানোর প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব, বললেন ছাত্রলীগ সভাপতি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান বলেছেন, আমরা নাকি টাকা খেয়ে নেতা বানিয়েছি, এর প্রমাণ দিতে পারলে ছাত্রলীগ থেকে পদত্যাগ করব। টাকার বিনিময়ে নেতা বানালে ছাত্রলীগের কালো অধ্যায় সৃষ্টি হবে। বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে গত রোববার আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমনটাই বললেন আল নাহিয়ান খান। বিভিন্ন সময়ে ওঠা টাকার বিনিময়ে সাংগঠনিক কমিটি গঠন বা নেতা বানানোর অভিযোগকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আল নাহিয়ান। ছাত্রলীগ সভাপতি দাবি করেন, কোথাও কমিটি করলে শুনতে হয় যে আমরা নাকি টাকার লেনদেন করেছি। আমরা কোনো জায়গায় কোনো টাকার লেনদেন করিনি, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। ছাত্রলীগ চাঁদাবাজি, টেন্ডারবাজি করে না। বিএনপি ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিল মন্তব্য করে তিনি আরো বলেন, ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য একটি পক্ষ দিনরাত লেগে থাকে। তিলকে তাল বানিয়ে তারা নাম সর্বস্ব পত্রিকায় সংবাদ পরিবেশন করায়। ছাত্রলীগের নেতাকর্মীরা লোভ লালসার মধ্যে পড়ে থাকে না। খালেদা জি ও তার স্বামী ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিলেন। ছাত্র নেতাদের হাতে তারা অস্ত্র ও টাকা পয়সা তুলে দিয়েছিলেন। কিছু বললেই খড়গ নেমে আসে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে মানুষের বাক স্বাধীনতা নেই, এমন কিছু আইন তৈরি করে রাখা হয়েছে, কিছু বললে সেই আইনের খড়গ নেমে আসে। আর সংবিধানকে কেটে কুটে এমন জায়গায় নিয়ে গেছে যে দেশে আর কেউ নেই। আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জিয়া পরিষদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির কোভিড-19 হেল্প সেন্টারের ওষুধ সামগ্রী হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠান হয়। ওই দিন কেউ জন্মাবে না। 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি প্রশ্ন তুলে বলেন, মানুষের জন্মদিন থাকবে না নাকি ওই দিন কেউ জন্মাবে না? আমরা মনে করি ওবায়দুল কাদেরের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বর্জিত। ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে প্রজন্মের। বিধিনিষেধ শেষে সবকিছু খুলে দিয়ে কেবল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সমালোচনা করেন বিএনপির মহাসচিব। এটাকে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর ক্ষতি বলে মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেখেন, হঠাৎই কঠোর লকডাউন টকডাউন সব উধাও হয়ে গেল। এখন খুললাম, যে যেমন খুশি চলো। হাজার হাজার মানুষ একসঙ্গে চলছে ফিরছে, সবকিছুই করছে। একটা জিনিসই চলছে না, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন শিক্ষা না পায় সেই ব্যবস্থা তারা করছে। এটা একটা ফ্রড গভর্নমেন্ট। করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, টিকা নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন তিনি বলেন, 18 কোটির দেশে 13 কোটি টিকা দরকার হয়, তার মানে 26 কোটি ডোজ টিকা লাগবে। তার মানে 2 লাখ, 3 লাখ, 1 লাখ, তাও আবার দান অনুদান। সেখানে তারা গণটিকার প্রচার করে বলে প্রতিদিন 1 কোটি টিকা দেবে, অথচ টিকা নেই। মির্জা ফখরুল বলেন, এই যে মিথ্যা তথ্য প্রচারণা, এদের লজ্জা শরমও নেই। তারা ভুল তথ্য দিয়ে মিথ্যা কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে। আমি একদিন বলেছি যে এটা একটা ফ্রড গভর্নমেন্ট।
রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে বিএনপি। নির্বাচন কমিশন পুনর্গঠনকে কেন্দ্র করে রাজপথে পুরোপুরি সক্রিয় হতে চায় বিএনপি। এই ইস্যুতে সরকার বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার চিন্তা করছেন নেতারা। এর অংশ হিসেবে ইসি পুনর্গঠনের আগে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হবে। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে হবে আলোচনা, পাশাপাশি নেওয়া হবে নাগরিক সমাজের মতো। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন না হলে এর প্রতিবাদে রাজপথে আন্দোলনে নামবে বিএনপি। সেখানেও রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের পাশে চায় তারা। দলের গুরুত্বপূর্ণ কয়েক নেতার সঙ্গে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা করেছে হাইকমান্ড। শিগগিরই দলীয় ফোরামে আলোচনার পর এ ব্যাপারে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে, বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে চলমান দূরত্ব ঘোচানোর উদ্যোগ নিচ্ছে হাইকমান্ড। বিশেষ করে জোটের শরিক জামায়াতে ইসলামী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় তারা। ইতোমধ্যে দলের নীতি নির্ধারক ও নাগরিক সমাজের একাধিক প্রতিনিধি এ নিয়ে কাজ শুরু করেছেন, যার বহিঃপ্রকাশও দেখা যাচ্ছে। দীর্ঘদিন পর একই মঞ্চে দেখা গেছে বিএনপি ও জামায়াতের শীর্ষ দুই নেতাকে। এ নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা আলোচনা। জোট থেকে জামায়াতকে ছাড়ার যে আলোচনা ছিল তা থেকে দলটি পিছু হটছে বলে মনে করছেন অনেকে। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি ৫ বছর মেয়াদী কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন শপথ নেয়। সেই হিসাবে তাদের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারিতে। সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ৫ জনকে নিয়ে এই ইসি গঠন করেন। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যুগান্তরকে বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে দলের করণীয় এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা চাই একটি নিরপেক্ষ কমিশন। শুধু আমরা নই, দেশবাসীর চাওয়াও একই। এ দাবি আমরা আগে থেকেই জানিয়ে আসছি। তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হল নিরপেক্ষ নির্বাচন কমিশন। দলীয় কমিশন হলে নির্বাচন কতটা নিরপেক্ষ হয় তা আমরা কয়েক বছর ধরে দেখছি। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও একই সুরে কথা বলেন, সময় আছে, এখনো এ নিয়ে দলীয় ফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি।